রহমতুল্লাহ, সবাইকে স্বাগত আমাদের স্কুলে। তোমরা সবাই কেমন আছো? তো আমরা গত ভিডিওটায় প্রথম অধ্যায়ের নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের একটু উদ্ভিদ কোষের বর্ণনা, এই সম্পর্কে আমরা মোটামুটি একটা আলোচনা করব। তো দেখো, এই পৃথিবীতে অসংখ্য উদ্ভিদ প্রাণী বসবাস করে। তো এইগুলা সবার ভিতরে একটা কি আছে? বৈসাদৃশ্য আছে। সাদৃশ্যটা কি? প্রত্যেকটা প্রাণী কোষের সমন্বয়ে গঠিত। নিশ্চয় কোষ সম্পর্কে তোমাদের আগের শ্রেণীগুলোতে ধারণা আছে যে কোষ কি। জীবদেহের গঠন এবং কাজের একককেই বলা হয় কোষ। তো আমরা আজকে একটু উদ্ভিদ কোষ সম্পর্কে জানবো, উদ্ভিদ কোষের বর্ণনা হবে। তো দেখো যে উদ্ভিদ কোষ অর্থাৎ উদ্ভিদের যে কোষ, উদ্ভিদের যে গঠন, প্রত্যেকটা জিনিসে কোষের সমন্বয়ে গঠিত। তো কোষে কি কি অঙ্গাণুগুলো থাকে, কি কি অংশ থাকে, এই সম্পর্কে আলোচনা। এখানে তোমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছ, একটা হলো উদ্ভিদ কোষ আর একটা হলো প্রাণী কোষ। অবশ্য দুইটা চিত্র ভিন্ন ভিন্ন। কোষ, এটা কোষের ছবি, কিন্তু দুইটা কোষ ভিন্ন ভিন্ন, অর্থাৎ উদ্ভিদ কোষে যা আছে প্রাণী কোষে কিন্তু সেগুলা নেই। তো উদ্ভিদ কোষের বর্ণনা দেখো যে একটা উদ্ভিদ কোষের কি কি থাকে। কোষ প্রাচীর থাকে, প্রোটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম থাকে, কোষ গহ্বর থাকে, প্লাস্টিড থাকে, আরও অসংখ্য থাকে। এগুলো আগামী ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, আমাদের প্রথম যে কোষ, এই কোষটার যে কোষ প্রাচীর বলতেই তোমরা বুঝো যে প্রাচীর মানে কি। প্রাচীর মানে দেওয়াল। এই যে আমাদের ঘরের যে প্রাচীর, চারিপাশে যেই দেওয়া আছে, এটা একটা প্রাচীর। আবার বাড়ির আশেপাশে বাউন্ডারিতে প্রাচীর দিয়ে থাকে। এগুলো কেন দেওয়া হয়? একটা কক্ষের নিয়ন্ত্রণ করার জন্য, একটা বাড়ির নিয়ন্ত্রণ রাখার জন্য এই কোষ প্রাচীর, অর্থাৎ এই প্রাচীরটা দেওয়া হয়। তো কোষের প্রাচীর কি জিনিস? কোষ প্রাচীরও এই কোষের আকার আকৃতি অর্থাৎ নিয়ন্ত্রণ ঠিক রাখার জন্য এই কোষ প্রাচীরটা, অর্থাৎ এই দেখো যে এই যে উদ্ভিদ কোষটা আঁকা আছে, এই চারপাশে যে এই অংশটা, এই যে অংশটা, এটাকেই বলা হয় কোষ প্রাচীর। এই জিনিসটা হলো কোষ প্রাচীর। দেখো, কোষের ভিতরে যেই অঙ্গাণুগুলো আছে এগুলো কি একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। অতএব কোষ প্রাচীরের কাজ হলো কোষের অঙ্গাণুগুলোকে নিয়ন্ত্রণ করা, ঠিকঠাক রাখা। এটাই হলো কোষ প্রাচীরের কাজ। তো কোষ প্রাচীর, প্রাণী কোষে কোষ প্রাচীর ওইভাবে নাই। প্রাণী কোষের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, কিন্তু উদ্ভিদ কোষে দেখো কোষ প্রাচীরটা অনেক সুন্দরভাবে আছে, কিন্তু প্রাণী কোষের বেলায় দেখো কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, এটাকে বলা হয় কোষ প্রাচীর। বুঝতে পারছো? তো এইবার আসে কোষ প্রাচীর। কোষ প্রাচীর সাধারণত দুইটি অংশ নিয়ে গঠিত হয়। যে কোষ প্রাচীরের, তাহলে একটি আদর্শ কোষের সাধারণত দুইটি অংশ থাকে, একটা হলো কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। তো এবার আসি আমরা প্রোটোপ্লাজমে। প্রোটোপ্লাজমটা কি? এই কোষের ভিতরে থকথকে জেলির ন্যায় যে অংশটুকু, সেটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম কি থাকে? এখানে পানির পরিমাণ থাকে 67 থেকে 90 ভাগ প্রোটোপ্লাজমে। প্রোটোপ্লাজম কোনটা? এই যে দেহের ভিতরে যে অংশটুকু আছে, এটা থকথকে যে নরম অংশ, জেলির ন্যায় যে নরম অংশটুকু, এটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আবার দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হলো সাইটোপ্লাজম আর একটা হলো নিউক্লিয়াস। কয়টি অংশ? প্রোটোপ্লাজম সাধারণত দুইটি অংশ নিয়ে, একটা সাইটোপ্লাজম আর একটা আছে নিউক্লিয়াস। তো সাইটোপ্লাজমটা সম্পর্কে আমরা এবার একটু আলোচনা করি। সাইটোপ্লাজম
দেখো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের আর এক নাম আছে সাইটোসোল। সাইটোপ্লাজমের আর এক নাম কি? সাইটোসোল। সাইটোসোল। এই সাইটোসোল নামকরণ কে করেন? নামকরণ করেন HLRD। HLRD এই ব্যক্তি এই সাইটোসোলের নামকরণ করে থাকে। তো এই সাইটোপ্লাজম কাকে বলে? সাইটোপ্লাজম কোনটা? দেখো সাইটোপ্লাজম হলো এই যে কোষটা আছে, পুরা কোষ, এই কোষের ভিতর নিউক্লিয়াসের বাহিরে যে সমস্ত অঙ্গাণুগুলো আছে, যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলাকে বলা হয় সাইটোপ্লাজম। তো কোষ প্রাচীরের বাইরে কি আছে? কোষ গহ্বর আছে, মাইটোকন্ড্রিয়ার আছে, তারপরে প্লাস্টিড আছে, এগুলো আছে। তো এগুলাই হলো সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমের ভৌত গঠন কীরকম? সাইটোপ্লাজমের ভৌত গঠন আমি একটু এটা প্রাণী কোষটা বুঝে ফেলি। সাইটোপ্লাজমের ভৌত গঠন সাইটোপ্লাজমের ভৌত গঠন এটা দুইটি অংশ নিয়ে গঠিত। একটা হলো একটোপ্লাজম, আরেকটা হলো এন্ডোপ্লাজম, আরেকটা কি? এন্ডোপ্লাজম। এই একটোপ্লাজম হলো বহিস্থ অংশ। একটোপ্লাজম বহিস্থ অংশ। এই বহিস্থ অংশ এটা থাকে শক্ত প্রকৃতির। এটা থাকে কীরকম? শক্ত প্রকৃতির, এবং এখানে থাকে এটা ঘন কম এবং দানাদার। একটোপ্লাজম হলো বহিস্থ অংশ, এটা একটু শক্ত প্রকৃতির, এটাতে ঘন কম এবং এটা দানাদার, অর্থাৎ দানা দানা বিশিষ্ট। এন্ডোপ্লাজম হলো অভ্যন্তরীণ অংশ। এই অভ্যন্তরীণ অংশ কীরকম? অর্থাৎ কম ঘন। এটা কম ঘন এবং দানাদার। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম একটোপ্লাজম বহিস্থ অংশ, ঘন কম দানাদার, আর এন্ডোপ্লাজম অভ্যন্তরীণ অংশ, এটাও দানাদার। তো এটা অর্থাৎ এটা একটু পাতলা, আর এই যে একটোপ্লাজম যেটা, এটা বেশি ঘন এবং একটু শক্ত অংশ ভিতরের। এইটা হলো তোমার সাইটোপ্লাজমের ভৌত গঠন। এইবার আসো রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন হলো জৈব আর অজৈব পদার্থ দ্বারা, জৈব এবং অজৈব পদার্থ দ্বারা তৈরি সাইটোপ্লাজমের রাসায়নিক গঠন। এই সাইটোপ্লাজমে কত পার্সেন্ট পানি থাকে? এখানে পানি থাকে 65 থেকে 96%। পানির পরিমাণ 65 থেকে 96% থাকে পানি। প্রোটোপ্লাজমে থাকে 67 থেকে 90%, আর সাইটোপ্লাজমে থাকে, তোমরা কিন্তু এখানে দুইটা জিনিস মিলিয়ে ফেলবে না, ঠিক প্রশ্ন আসতে পারে যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ থাকে কত? সাইটোপ্লাজমে পানি থাকে 65 থেকে 96%,
আর প্রোটোপ্লাজমে পানির পরিমাণ থাকে 60 থেকে 90%। তো এটা হলো তোমার সাইটোপ্লাজমের ভৌত গঠন, রাসায়নিক গঠন। এই সাইটোপ্লাজমের কাজ কি? সাইটোপ্লাজমের কাজ হলো অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা। অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ, তারপরে তোমার অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। তারপর তোমার হলো উত্তেজনায় সাহায্য করে। তো এরকম বিভিন্ন কাজ আছে। তো সংক্ষেপে তো এগুলো হলো তোমার সাইটোপ্লাজমের ভৌত গঠনগুলো, রাসায়নিক গঠন এবং কাজ। এটা হলো সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের কতগুলো অঙ্গাণু আছে? সাইটোপ্লাজমের অঙ্গাণু, তো আমি এটা মুছে ফেলতেছি। দেখো, সাইটোপ্লাজম অঙ্গাণু 1 নম্বর হলো তো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, তারপরে আছে তোমার রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল। এই অঙ্গাণুগুলা এই আমাদের সাইটোপ্লাজমের ভিতরে থাকে। তাহলে সাইটোপ্লাজম সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা পেলাম যে সাইটোপ্লাজম এর আর এক নাম সাইটোসোল। সাইটোসোলের আবিষ্কারক হলো HARD। HARD ভৌত গঠন এক্টোপ্লাজম, বহিস্থ এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম। তারপর আছে রাসায়নিক গঠন, জৈব এবং অজৈব পদার্থ সমন্বয় তৈরি। কাজ অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, উত্তেজনায় সাহায্য করে, আর অনেক ধরনের কাজ আছে। তো যাই হোক, এটা সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো কি? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম এবং সেন্ট্রিওল। এইটা গেল আমাদের সাইটোপ্লাজমের আলোচনা। এইবার আসি আমরা কোষ গহ্বর। একটা উদ্ভিদ কোষে এরকম একটা কোষ গহ্বর থাকে, তোমরা দেখেছো। সাধারণত উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে থাকে কিন্তু এটা ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বরটা থাকে বড়। এই কোষ গহ্বরের ভিতরে বিভিন্ন রকম খরিত পদার্থ, বর্জ্য পদার্থ, শর্করা, আমিষ, এগুলা এই কোষ গহ্বরের ভিতরে থাকে। এটা হলো কোষ গহ্বর। এর বিভিন্ন রকম পদার্থ এখানে সঞ্চিত অবস্থায় থাকে। তো তারপরে আছে তোমার প্লাস্টিড যে অঙ্গাণুগুলোর ভিতরে, অঙ্গাণুগুলোর ভিতরে সব থেকে বড় একটা অঙ্গাণু, অর্থাৎ এর আলোচনা বেশি, এটাকে বলা হয় প্লাস্টিড। সাধারণত উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, কারণ এই প্লাস্টিড হলো বর্ণধারক। প্লাস্টিডকে বলা হয় কি? বর্ণধারক, যে বর্ণ ধারণ করে থাকে। যেমন আমরা বিভিন্ন রকমের ফুলের বৈচিত্র্য, ফলের বৈচিত্র্য, তারপরে সবুজ ফল পেকে লাল হয়ে যাওয়া, সবুজ ফল পেকে হলুদ হয়ে যাওয়া, বিভিন্ন রকমের বর্ণের বৈচিত্র্য হয়। এইটার
মূল এর জন্য দায়ী হলো এই প্লাস্টিড। এর ভিতরে রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে আমাদের এই ফল বা উদ্ভিদগুলা কি হয় বিভিন্ন আকারের বা রঙিন হয়ে থাকে। মানুষের ভিতরে তাহলে এটা থাকার কথা না, কারণ মানুষ তো আর পেকে লাল হবে না। এ কারণে প্লাস্টিডটা এই উদ্ভিদ কোষের ভিতরেই থাকে। তো প্লাস্টিডকে সাধারণত আমরা দুই ধরনের প্লাস্টিড আছে। একটা হলো প্লাস্টিড দুই ধরনের, যেমন এক নম্বরে ক্রোমোপ্লাস্টিড বর্ণযুক্ত প্লাস্টিড। আরেকটা হলো লিউকোপ্লাস্টিড বর্ণহীন প্লাস্টিড। একটা হলো বর্ণযুক্ত এবং একটা হলো বর্ণহীন। তাহলে যেইটা বর্ণ তৈরি করে সেটাকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড, আর যেটা বর্ণহীন মানে বর্ণ নাই সাদা সেটাকে বলা হয় লিউকোপ্লাস্টিড। এখন এই ক্রোমোপ্লাস্টিডকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। ক্রোমোপ্লাস্টিড আবার দুই প্রকার। একটা হলো ক্লোরোপ্লাস্ট, একটা হলো ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্টিডে আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। এর ভিতরে তিনটা অংশ থাকে। কয়টি অংশ? তিনটি: আবরণী, স্ট্রোমা এবং গ্রানা, এগুলো থাকে। তো দেখো, ক্লোরোপ্লাস্ট সাধারণত থাকে তোমার সবুজ প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট সাধারণত সবুজ প্লাস্টিড বলা হয়, অর্থাৎ উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যে খাদ্য তৈরি করে, এটা ক্লোরোপ্লাস্টের কাজ। আর আমরা যে টমেটো প্রথম কেমন থাকে? সবুজ থাকে। এই টমেটোটা যখন পাকে তখন লাল বর্ণ ধারণ করে। কেন? এটাতে তোমার ক্লোরোপ্লাস্ট এক ধরনের তোমার লাইকোপেন নামক এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এই টমেটো যখন সবুজ অবস্থা থাকে এবং পেকে লাল হয়ে যায় এই লাইকোপেন নামক রঞ্জক পদার্থের কারণে। কি পদার্থ? লাইকোপেন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এই টমেটো পেকে কী হয়? লাল হয়। আর যখন আমরা বিভিন্ন রকম বর্ণ বৈচিত্র্য, ফুলের বর্ণ যে বৈচিত্র্য আমরা দেখতে পাই, যেমন লাল, হলুদ, কমলা, তা বিভিন্ন রকমের যা আমরা দেখি, এগুলো কীরকম হয়? এই ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে এই বর্ণ বৈচিত্র্য ধারণ করে থাকে। বোঝা গেল? তো যে তাহলে এই যে ক্রোমোপ্লাস্টে পরিবর্তন হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। তারপর আমরা যে এটা ক্রোমোপ্লাস্টিডের যে দুইটা অংশ, এটা গেল এই দুটা। এরপর আসলে লিউকোপ্লাস্টে যে বর্ণহীন, অর্থাৎ বর্ণহীন মানে যার বর্ণ নাই, সাদা। তাহলে এটা কোথায় থাকে? যেখানে সাধারণত সূর্যের আলো পৌঁছায় না। তাহলে সূর্যের আলো কোথায় পৌঁছায় না? সূর্যের আলো পৌঁছায় না উদ্ভিদের কি নিচে, অর্থাৎ তোমার শিকড়ে, মাটির নিচে সেখানে তোমার সূর্যের আলো পৌঁছায় না। তো না পৌঁছানোর কারণে ওইখানে ক্লোরোপ্লাস্ট পরিণত হয় পরবর্তীতে, এবং ওখানে লিউকোপ্লাস্ট অবস্থান করে। এই লিউকোপ্লাস্ট অবস্থান করার কারণে তোমার উদ্ভিদগুলো কি হয়ে যায়? উদ্ভিদের সে শিকড়গুলো সাদা হয়ে যায়। তুমি দেখে থাকবা যে যদি তুমি মাঠে কোথাও তুমি একটা ইট ফেলে রাখছো, অথবা আমার গরু বাঁধা থাকে মাঠে, এই গরুগুলা যখন পায়খানা করে কিছুদিন পর দেখা যায় ওই গোবরটা যখন সরানো হয় তখন ওর তলে সাদা হয়ে যায়। কেন? ওইখানে সূর্যের আলো পৌঁছায় না। ইটটাও ওখানে রাখার পর কিছুদিন পর দেখবা ওইখানে তলের ঘাসগুলো সাদা হয়ে গেছে। কেন? ওখানে সূর্যের আলো পৌঁছায় না, তাই ওখানে লিউকোপ্লাস্ট অবস্থান করে। এই কারণে এটা সাদা বর্ণের ধারণ করে। তো আশা করি সবাই
বুঝতে পারছো যে প্লাস্টিড কি? তাহলে প্লাস্টিডকে বলা হয় বন্ডের ধারক। তাহলে প্লাস্টিড সাধারণত কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ক্রোমোপ্লাস্ট বর্ণযুক্ত, একটা হলো লিউকোপ্লাস্ট বর্ণহীন। এই ক্রোমোপ্লাস্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। এতে থাকে আবরণ স্ট্রোমা এবং গ্রানা। এবং লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন, যার ভিতরে কি নাই? কোনো বর্ণ নাই। তো অর্থাৎ সূর্যের আলো যেখানে পৌঁছে না সেটাকেই বলা হয় বর্ণহীন, অর্থাৎ সে জায়গায় কোনো বর্ণ তৈরি হয় না। আর এটা কিসের কারণে? লিউকোপ্লাস্টের কারণে। থ্যাংক ইউ সবাইকে। তো আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই। তো তোমাদের একটা বাড়ির কাজটা হলো উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবা। সবাইকে ধন্যবাদ। আমরা আগামী ভিডিওতে আমাদের অন্য যেগুলো আছে অঙ্কনগুলো সে সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকো।